শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। এই বক্তব্যের মাধ্যমে তিনি বুঝাইলেন এখানে আওয়ামী লীগ এবং জামাতি ইসলামকে কঠোরভাবে প্রতিবাদ করলেন, আর এটাই যেন তোপের মুখে পড়লেন তারা। কারো ঘাড়ের উপর বন্দুক রেখে আপনারা রাজনৈতিক দল করার এজেন্ডা বাস্তবায়ন করবেন, এটা কিন্তু হতে পারে। অনেকেই বলতেছেন আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরবে না। আরে ভাই, আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করছেন? আওয়ামী লীগ বিক্ষোভ আর হাতাহাতির মধ্যে আত্মপ্রকাশ করল নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। সমন্বয়কদের জানিয়ে দেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে জানিয়ে দেন যে তারা যেন আজকের দিনের পরে যেন আর এইভাবে যদি আওয়ামী লীগের দোষরের বিচার করতে হয়, আগে হাসনাত এবং সার্জিসের বিচার করে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। আওয়ামী জাহিলিয়াতের শাসনের পরে আজকে আমরা মুক্ত বাংলাদেশে সেই সংসদ ভবনকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি। সেই সংসদ ভবনের সামনে তবে তারা এরকম যারা বক্তব্য দিচ্ছেন তাদের বিরুদ্ধেও কিন্তু সবাই চলে এসেছেন। জাতীয় নাগরিক পার্টি নামে একটা নতুন দল আত্মপ্রকাশ ঘটালো এবং ঘটানোর পর তারা যে কাহিনীগুলো করতেছেন, এত কিছু করতেছেন এবং দেশের মধ্যে তারা মানে অনেক কিছু করে ফেলেন। কিন্তু জানা যাচ্ছে যে তাদের পক্ষেই আসলে ছাত্ররা নেই, ছাত্রদের অনেকেই নাই এবং তাদের নতুন কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে তারা নতুন করে যখন কমিটি গঠন করে এবং আত্মপ্রকাশ করার সঙ্গে সঙ্গেই সেখানে মারামারি, তাহলে তারা কিভাবে বাংলাদেশকে লিড দেবে? সচরাচর এরকমই প্রশ্ন বিভিন্ন জন তারা বলছেন যে তারা আসলে এই হট্টগোলই তৈরি করবে, তারা সেই মানে বাংলাদেশের মধ্যে একটা ছাত্র রাজনৈতিক দল তৈরি করবে, কিন্তু এটা দিয়ে কিছুই করতে পারবে না, 4-5 বছর পর এটা বিলীন হয়ে যাবে, এটাই বলতেছে অনেকেই। তবে আরো অনেকেই বলছেন যে শেখ হাসিনা দেশে ফিরলে এই দলের যতজন ব্যক্তি থাকবে সবার অবস্থা খুবই নাজেহাল করে দেবে। তবে এই কথাগুলোর ভিত্তি করে আজকে আমরা এই বিষয়টা সাজিয়েছি। তবে কে তারা বক্তব্য দিলেন, তারা কি আসলে কোন পদক্ষেপ নেবেন, শেখ হাসিনা তাদেরকে অবস্থা খারাপ বানাতে পারবে কিনা এবং বিভিন্ন কথা বললেন। চলুন আমরা প্রতিবেদনটি দেখবো, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। চলুন আমরা ভিডিওটি দেখে নিই। নীতি ও অর্থ পাচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল। জুলাই 2024-এ ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 1.5 দশক ধরে জেঁকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে, হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। জনগণ বরং রাষ্ট্রে পৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। সেই লক্ষ্য নিয়েই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। এটি হবে একটি গণতান্ত্রিক, সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। আমরা মনে করি জুলাই 2024 ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার। এর মধ্য দিয়ে কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারব। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজে ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান হবে না। আমাদের সেকেন্ড রিপাবলিকের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূলধারায় তুলে আনা হবে। আমাদের রিপাবলিকের সাধারণ মানুষ, একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস। তাদের সকল ধরনের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের শক্তিশালী সুরক্ষাই হবে আমাদের রাজনীতির মূল মন্ত্র। আমরা রাষ্ট্রে বিদ্যমান জাতিগত, সামাজিক, লিঙ্গীয়, ধর্মীয় আর সাংস্কৃতিক মূল্যবোধ ও বৈচিত্র্য রক্ষার মাধ্যমে একটি বৈচিত্র্যপূর্ণ ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করতে চাই।
আমাদের রিপাবলিক সকল নাগরিককে দারিদ্র্য, বৈষম্য, ক্ষমতার অপব্যবহার থেকে শক্তিশালী সুরক্ষা প্রদান করবে। আমাদের সেকেন্ড রিপাবলিকে বাংলাদেশের জনগোষ্ঠীর কোনো অংশকে অপরায়ণ করা হবে না, বরং রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব প্রদান ও সর্বোচ্চ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। অর্থনীতিতে আমরা কৃষি, সেবা, উৎপাদন খাতের যথাযথ সমন্বয়ের মাধ্যমে এমন একটি জাতীয় অর্থনীতি গড়ে তুলতে চাই যেটি হবে স্বনির্ভর, আয় বৈষম্যহীন ও প্রাণ প্রকৃতি পরিবেশের প্রতি সংবেদনশীল। আমাদের অর্থনীতিতে সম্পদ একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে পুঞ্জীভূত হবে না, বরং সম্পদের সুষম পুনর্বণ্টন হবে আমাদের অর্থনীতির মূল মন্ত্র। আমরা বেসরকারি খাতের সিন্ডিকেট ও গোষ্ঠী স্বার্থ নিয়ন্ত্রণে দৃঢ় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভোক্তা ও জনস্বার্থ সংরক্ষণ করব। অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে এই অঞ্চলের একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে আমরা আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব নিশ্চিত করব এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে জোর দিয়ে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে একটি টেকসই আধুনিক অর্থনীতি গড়ে তুলব। পরিশেষে আমরা একটি ন্যায্যতা ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের সংকল্প আবারও পুনর্ব্যক্ত করতে চাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জুলাই 2024 গণ অভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ। চলুন আমরা একসঙ্গে হাতে হাত রেখে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিনিধিত্ব হবে, যেখানে ন্যায় প্রতিষ্ঠা, মানুষের অধিকারের সংগ্রামী হবে রাজনীতির অন্যতম লক্ষ্য, যেখানে সাম্য ও মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি। এখনই সময় নতুন স্বপ্ন দেখার, নতুন পথ চলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার। এই নতুন বাংলাদেশ গড়ায় আমরা সবাই প্রত্যেকে যার যার অবস্থান থেকে শপথ করি, ঐক্যবদ্ধ হই এবং আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াইয়ে দৃঢ় চিত্তে এগিয়ে যাই। আমাদের দেশ, আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, আমাদের সেকেন্ড রিপাবলিক অধরা কোনো স্বপ্ন নয়, এটি আমাদের আজকের দিনের সামনের বাংলাদেশের প্রতিজ্ঞা। আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি আমরা সেকেন্ড রিপাবলিক গড়ব? করি। বাংলাদেশের সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে তোষামোদির রাজনীতিতে লিপ্ত না হয়। আমরা অনুরোধ করি বাংলাদেশ পুলিশ নামক যেই প্রতিষ্ঠানটিকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে সেই প্রতিষ্ঠানটি যেন কাজের মাধ্যমে তার গৌরবটি আবার ফিরিয়ে আনে। আমরা আপনাদেরকে অনুরোধ করি সরকারি সকল অফিস আদালত যত কিছু রয়েছে, সে পুলিশ হোক, বিচারক হোক, আমলা হোক, দয়া করে জনগণ থেকে হাত পেতে ওই ঘুষের টাকা নিবেন না। দয়া করে জনগণের জন্য, জনগণের সাথে সামান্য স্বার্থের জন্য এই অন্যায়গুলো করবেন না। আমরা আপনাদের সামনে অনুরোধ করতে চাই এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে খুনি হাসিনা নিজ হাতে ধ্বংস করে দিয়ে গিয়েছে। সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে। এই প্রতিষ্ঠানগুলোতে যেন সেই মানুষটি বসে যেই মানুষটি দেশ এবং মানুষের জন্য ভালো, সেই মানুষটি নয় যেই মানুষটি আমার মাইম্যান। আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, আমার সামনে আমার আহত যোদ্ধারা, আমার সামনে 16 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের কিংবা নির্দলীয় যারা ফাইট করেছেন তারা বসে আছেন। আমার সামনে আমার শহীদ পরিবার রয়েছে। এই প্রত্যেকটি গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, এগুলোর বিচার যেন আমরা ঐক্যবদ্ধভাবে করি। এই খুনি হাসিনার বিচার যেন আমরা ঐক্যবদ্ধভাবে করি। একটা জিনিস মনে রাখতে হবে, নিজেদের সামান্য স্বার্থের জন্য যেন কোনো অপরাধী ছাড় না পেয়ে যায়। কোন অপরাধীর জন্য সুপারিশ নিয়ে আমরা যেন থানায় না যাই। কোন অপরাধীর জন্য সুপারিশ নিয়ে আমরা যেন কোনো বিচারকের কাছে না যাই। এই নতুন বাংলাদেশে ধ্বজভঙ্গ ওই শিক্ষার সিস্টেমগুলো, এই কারিকুলামগুলো আমাদেরকে ঠিক করতে হবে। এই বাংলাদেশকে বাংলাদেশ পন্থী হিসেবে গড়ে তুলতে হবে। আমরা আপনাদের কাছে অনুরোধ করি, আগামীর যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি, সকল রাজনৈতিক দল যদি ছোট ছোট স্বার্থগুলোকে একপাশে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। এই মঞ্চ থেকে আমরা যেন এই শপথটুকু নিয়ে যাই
এই ছোট্ট জীবন সৃষ্টিকর্তা যাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে রেখেছেন এগুলো তাদের কাছে আমানত স্বরূপ। আমরা যেন এই ছোট্ট জীবনে এত বড় দায়িত্বের আমানতগুলো দয়া করে খেয়ানত না করি। আমরা আপনাদের কাছে অনুরোধ করি, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত, রুট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয়। দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি। আমরা যদি যারা বড় রাজনৈতিক দল রয়েছি ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই, তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে যেই মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী আচরণের দিকে নিয়ে যেতে পারে। আমরা যেন সব সময়, আমি সহ আমরা সবাই খুনি হাসিনাকে দেখে যেন শিক্ষা নেই। আমরা আপনাদের কাছে অনুরোধ করি, আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে গড়ব। এবং একটা জিনিস শুধু মনে রাখবেন, দিন শেষে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব। আপনাদের সাথে লড়াইয়ের রাজপথে অথবা বিজয় দেখা হবে। সব সময় বাংলাদেশের এই নতুন আজ যে পার্টিটি জন্ম নিতে যাচ্ছে সেই পার্টির সাথে থাকবেন, সমর্থনে থাকবেন, দোয়ায় রাখবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে। ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন আমরা দীর্ঘ ১.৫ দশকের আওয়ামী জাহিলিয়াতের শাসনের পরে আজকে আমরা মুক্ত বাংলাদেশে যেই সংসদ ভবনকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি, সেই সংসদ ভবনের সামনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই সংসদ ভবনে যাওয়ার জন্য আজকে আমরা মানিক মিয়া এভিনিউতে এসে দাঁড়িয়েছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে আমাদের দেশে ছিল বিচারহীনতার সংস্কৃতি। লগি বৈঠা থেকে শুরু করে ২০০৯ সালে আমাদের দেশের যারা ডিফেন্স অফ ফার্স্ট লাইন বিডিআরদেরকে আপনারা দেখেছেন কিভাবে ভারতীয় আগ্রাসনের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এই স্পষ্ট বিডিআর হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসাবে চালানো হয়েছে। আপনারা দেখেছেন শাপলা চত্বরে আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদের উপরে রাতের অন্ধকারে কিভাবে জেনোসাইড চালানো হয়েছে। আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদের সামনে থেকে কিভাবে মাইক কেড়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে রাতের ভোট, কিভাবে দিনের ভোট রাতে চালু করার সংস্কৃতি চালু হয়েছে, ডামি ইলেকশন চালু করা হয়েছে। আমরা ৫ই আগস্টে এই আওয়ামী লীগের এই দুঃশাসনের আমরা এই দুঃশাসনের কবর রচনা করেছি। আমরা বলতে চাই, এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে সেটি নির্ধারিত হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের খেটে খাওয়া জনতা। এই সংসদের মসনদে কে বসবে সেটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মধ্যে যারা রয়েছে সেই ভূখণ্ডের মানুষ। আমরা দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে আমরা একটা জাতি গড়ে তুলতে পারি নাই। বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা হয়েছে। আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই, আমরা নেশন ডেভেলপ করতে পারি নাই। আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে, আমরা সুশাসন নিশ্চিত করতে পারি নাই। আমরা ফাংশনাল ব্যুরোক্রেসি নিশ্চিত করতে পারি নাই। আমরা স্বাধীন পুলিশ নিশ্চিত করতে পারি নাই, স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারি নাই।
আমরা স্বাধীনতার এত বছর পরেও আমাদের তরুণ প্রজন্ম, আমাদের একটা ইনস্টিটিউশন আমরা প্রপারলি ফাংশন করতে দেখি নাই। আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিতে চাই, এই তরুণ প্রজন্ম আমরা ইনস্টিটিউশনগুলোকে প্রপারলি ফাংশনাল করব। আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। আমরা স্টেট ডেভেলপ করব। আমরা এই ভূখণ্ডের অধিকার আমরা আদায় করতে পারি নাই। আমাদেরকে মাথায় রাখতে হবে, বিদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে, আমাদেরকে কেউ রক্ত দেওয়া থেকে দমায় রাখতে পারবে না। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে তাদের অভিজ্ঞতা এবং তরুণদের তেজদীপ্ত এবং অকুত ভয় যে নেচার রয়েছে, সেটার মিথস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আমরা যতদিন না পর্যন্ত আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র, এদেশ থেকে কবরস্থ হয়েছে। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। আমরা স্পষ্ট করতে চাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। আমাদের রাজনৈতিক পরমত সহিষ্ণুতা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আমাদের দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে। আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি, আমরা প্রতিজ্ঞা করছি। এই প্রতিজ্ঞার সাথে কারা কারা একমত রয়েছেন? ও ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আপনাদের সাথে দেখা হবে আমাদের তরুণদের স্বপ্নের বাংলাদেশে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষ আজ এক নতুনের সুযোগ পেয়েছে। এই নতুনের দায়িত্ব যারা বহন করতে ইচ্ছুক, যারা বাংলাদেশকে নতুন কিছু উপহার দিতে চায়, ৭১-এর মুক্তিযুদ্ধে যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ, সেই স্বপ্নকে যারা বাস্তবে রূপদান করতে চায়, এই বাংলাদেশে একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায়, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়, জনস্বার্থের পলিসি নির্মাণ করতে চায়, এমন উদ্যমী তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গঠিত হলো, সেই নতুন রাজনৈতিক দল বাংলা জাতীয় নাগরিক পার্টির আংশিক অর্গানোগ্রাম এই মুহূর্তে ঘোষণা করছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি আমি আখতার হোসেন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার তাসনিম জারা।
নাহিদা সরোয়ার নিভা, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন গণ অভ্যুত্থানের অগ্রসেনানী, আমাদের সকলের পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ। মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন অভ্যুত্থানের অগ্রসেনানী, আমাদের সকলের প্রিয় সার্জিস আলম। মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন অভ্যুত্থানের বীর সেনানী আব্দুল হান্নান মাসুদ। এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব এবং যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের নাম ঘোষণা করছি। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নুসরাত তাবাচ্ছুম, মনিরা শারমিন, মাহবুব আলম, সারওয়ার তুষার, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, তাজনুবা জাবিন, সুলতান মোহাম্মদ জাকারিয়া, ডক্টর আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহদি, অর্পিতা শ্যামাদেব, তানজিল মাহমুদ, অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন, এহতেশাম হক এবং হাসান আলী। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ আল আমিন, আরিফ সোহেল, রশিদুল ইসলাম রিফাত, মাহিন সরকার, মোহাম্মদ নিজামুদ্দিন, আকরাম হুসাইন, এস এম সাইফ মুস্তাফিজ, সালেউদ্দিন সিফাত, দপ্তরে সংযুক্ত আলাউদ্দিন মোহাম্মদ, ফরিদ উদ্দিন, মোহাম্মদ ফারহাদ আলম ভুইয়া, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, মোহাম্মদ মঈনুল ইসলাম তুহিন, মুশফিকুস সালিহিন, ডক্টর জাহিদুল ইসলাম, জহিরুল ইসলাম মুসা, হুমায়রা নূর, মুশফিকুর রহমান জুহান, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, সাগুপ্তা বুশরা মিশমা, আহনাফ সাইদ খান, আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন, মীর আরশাদুল হক, ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, মশিউর রহমান, জয়নাল আবিদিন শিশির, মোহাম্মদ মুনতাসির রহমান, গাজী সালাউদ্দিন তানভীর, তামিম আহমেদ এবং তাহসিন রিয়াজ। যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আতাউল্লাহ, ডাক্তার মাহমুদা মিতু, মোল্লা রহমতুল্লাহ, এস এম শাহরিয়ার, জোবায়ের আরিফ। যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন সাইফুল্লাহ হায়দার, আলী নাসের খান, সাকিব মাহদি, মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ, সাদিয়া ফারজানা দিনা, অলিক মৃ, হানিফ খান সজীব। এই ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণা করা হলো। আমরা প্রেস রিলিজের মধ্য দিয়ে আজকের আহ্বায়ক কমিটি আমরা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করব। দুঃখ প্রকাশ করছি
যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম, যুব উইং ডাক্তার আব্দুল আহাদ, দিলশানা পারুল, আবু হানিফ, আব্দুল জাহের, মাজহারুল ইসলাম ফকির, কৃষিবিদ গোলাম মুর্তজা সেলিম, আশিকিন আলম, ডাক্তার জাহিদুল বারী, কৈলাস চন্দ্র রবিদাস, ভীমপল্লী ডেভিড রাজু, শেখ মোহাম্মদ শাহ মঈনুদ্দিন, মারজুক আহমেদ, সাদ্দাম হোসেন। সম্মানিত উপস্থিতি, এই সব ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির আংশিক আমরা ঘোষণা করলাম অল্প সময়ের মধ্যে প্রেস রিলিজের মধ্য দিয়ে আমরা আমাদের আহ্বায়ক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব। সারা দেশের মানুষের কাছে আহ্বান থাকবে, আজকের তরুণরা যে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, আপনারা সবাই দোয়া করবেন যেন মহান রব্বুল আলামিন, মহান সৃষ্টিকর্তা আমাদের এই তরুণদের স্বপ্নকে বাংলাদেশে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে, এই তরুণরা যেন তাদের নেতৃত্বে এই বাংলার জমিনে সেই খুনি গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিচার করতে সক্ষম হয়। বাংলাদেশে 54 বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি, একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। কারো ঘাড়ের উপর বন্দুক রেখে আপনারা রাজনৈতিক দল করার এজেন্ডা বাস্তবায়ন করবেন, এটা কিন্তু হতে পারে। অনেকেই বলতেছেন আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরবে না। আরে ভাই, আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করছেন? আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন? আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করাটা কি নিষিদ্ধ করা হয়েছে? হয় নাই। আগামী ইলেকশনে তো আওয়ামী লীগ, যারা নতুন ছাত্র সংগঠন করেছেন তারাই তো আসলে বাংলাদেশের সকল ছাত্রদের প্রতিনিধিত্ব করেন না। আর অনেক ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদ আছে, ছাত্র দল আছে, ছাত্র শিবির আছে, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, এরকম অসংখ্য ছাত্র সংগঠন আছে যারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে। সুতরাং একটা গ্রুপ, একটা অংশ যারা আন্দোলনে ছিলেন, তাদের অনেকেই সামনের সারিতে ছিলেন, তারা একটা রাজনৈতিক ছাত্র সংগঠন প্রকাশ করতে গেছেন। সেইখানে তাদের মানে অব্যবস্থাপনা বা তারা কোনো মানদণ্ড তৈরি করতে পারে নাই, আদর্শ মানদণ্ড, যেটার কারণে তাদের ভিতরে অভ্যন্তরীণ কোন্দল হয়েছে প্রাইভেট সহ অন্য যারা ছিলেন তাদের সাথে। আমি মনে করি না সামগ্রিকভাবে এইটা আসলে আমাদের প্রাইভেট বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র বা শিক্ষার্থীরা আছেন, ভাই বোনরা আছেন, তাদের ভিতরে এইটার কোনো একটা ইম্প্যাক্ট করবে যে তারা আবার পাবলিক প্রাইভেট মারামারি কাটাকাটি বা একটা সহিংসতা বা একটা স্নায়ুযুদ্ধের দিকে যাবে। এইটার ইম্প্যাক্ট সেখানে কোনোভাবেই করার কথা না। এইটা ওনারা জাস্ট একটা ছাত্র সংগঠন করতেছেন, ওনারা ছাত্রদের প্রতিনিধিত্ব করবেন, কিন্তু সমগ্র বাংলাদেশের ছাত্রদের ভিতরে এইটার একটা ইম্প্যাক্ট পড়বে এটা মনে করি না। তবে হ্যাঁ, ইম্প্যাক্ট যেটা পড়বে সেটা সকল ছাত্রদের কাছে এটা হলো যে নতুন যে একটা প্রত্যাশা সবার কাছে, সেই নতুন প্রত্যাশার আশায় ঘুরেবালি পড়বে। তারা আহত হবেন, কষ্ট পাবেন যে হ্যাঁ, যে এই অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করে বলে যারা মনে করছেন, তারা কেন এই ধরনের কার্যক্রম করছেন? তারাও কি তাহলে ক্ষমতার জন্য উন্মাদ হয়ে গেলেন? তারাও কি ছাত্রলীগের মতো ক্ষমতার জন্য পাগল হয়ে গেলেন? তাহলে বিশ্বাস করবো কাকে? দেখেন, 5 আগস্টের আগ পর্যন্ত সবারই কমন ইন্টারেস্ট ছিল শেখ হাসিনার পতন। যারা সাধারণ মানুষ ছিলেন আহত হয়েছেন, অনেকে শহীদ হয়েছেন, যারা রাজনীতি করেন না, সরাসরি রাজনৈতিক দলের সাথে যুক্ত না, তাদের অনেকেই কিন্তু নিজ নিজ জায়গায় ফিরে গেছেন। কিন্তু যারা রাজনীতি করে আসছিলেন বা যারা রাজনীতি করবেন, তাদের কাজটা কি? রাজনীতি কেন করে ভাই আমাকে বলেন তো? রাজনৈতিক দল কেন বানায়? কেন? ক্ষমতায় যাওয়ার জন্য। তাহলে 5 আগস্টের পরে প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ঘটনা ঘটেছে, প্রত্যেকটা সেকেন্ড অতিবাহিত হয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতার প্রতিযোগিতা। যেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার উচিত ছিল সকল ছাত্র সংগঠনগুলোকে, শক্তিগুলোকে সাথে নিয়ে অভ্যুত্থানে অংশগ্রহণকারী একটা জাতীয় ছাত্র কাউন্সিল করে দেশ বিনির্মাণে কাজে লাগানো। সেইটাকে না করে উনি একটা নির্দিষ্ট গ্রুপকে রাজনৈতিক দল করার জন্য সাপোর্ট দিয়েছেন।
যে কারণে কিন্তু একটা বৈষম্য বিভেদের তৈরি হয়েছে। এবং জাতীয় পর্যায়ে কিন্তু জাতীয় ঐক্যের একটা সরকার গঠন করা ওনার দায়িত্ব ছিল, যেটা প্রত্যেকটা দেশেই গণ-অভ্যুত্থানের পরে হয়। সেটা না করার কারণে কিন্তু জাতীয় পর্যায়ে কিন্তু একটা অসম প্রতিযোগিতার জায়গা। আপনি যেই প্রশ্নটা করলেন যে তাহলে এই মুহূর্তে আসলে এই যে পরিস্থিতিটা আসলে মানে এখানে আমাদের কী করণীয়, এই পরিস্থিতিতে আমাদেরকে একটাই অপশন আসে, জাতীয় ছাত্র কাউন্সিল করা, সব ছাত্র সংগঠনকে সাথে, সেটা মাননীয় প্রধান উপদেষ্টা সরাসরি তত্ত্বাবধানে। এটি যদি না করা হয় তাহলে এই ছাত্র সংগঠনগুলোর ক্ষমতার অসম প্রতিযোগিতা বাড়তেই থাকবে। আপনি যদি প্রশ্ন করেন যে মারামারি কাটাকাটি কেন করতেছে, দেখেন কেন করবে না, রাজনৈতিক দল গঠন করাই তো হলো ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতার প্রতিযোগিতার জন্য। প্রত্যেকটা জিনিস ইন্টারেস্টের কারণে হচ্ছে, এটা তো স্বাভাবিক। কিন্তু এটার সুষম বন্টন করা বা সবাইকে ঐক্যবদ্ধ বা নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার। এখন একটা কথা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে হয়তো বোঝানো হচ্ছে যে শুধু বৈষম্যবিরোধী ছাত্রদেরকে ডাকবেন, কেননা তারা একটা মানে ফেস বা অংশগ্রহণ, এই আন্দোলনে অংশগ্রহণের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। কিন্তু বাকি ছাত্র সংগঠনগুলো ডাকতে হবে না, কেন হবে না? তাদের মূল দলকে ডাকলেই হয়ে গেল, তাহলে ছাত্র সংগঠনকে কেন ডাকতে হবে? দেখেন আমরা 5ই আগস্টের পরে কি বলতেছি, আমরা বলতেছি যে দলীয় দাসত্ব ও লেজুর ভিত্তিহীন আমরা ছাত্র রাজনীতি চাই। তাহলে ছাত্র সংগঠনগুলোকে আবার যদি এইভাবে ট্যাগ করা হয় যে মূল দলকে বললেই ডাকলেই ছাত্র সংগঠনগুলোকে ডাকা হবে, তাহলে এটা উল্টো আরও মাননীয় প্রধান উপদেষ্টার জায়গা থেকেই লেজুর ভিত্তিক রাজনীতিকে প্রমোট করা হচ্ছে না? তো সেটা ভাঙার জন্যই তো আমাদের উচিত মাননীয় প্রধান উপদেষ্টা সব ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে ডাকবে, গাইড করবে, পরামর্শ দিবে লেজুর ভিত্তিহীন ছাত্র রাজনীতির জন্য এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি ছাত্র রাজনীতির জন্য। উনি বলবেন না, এটা তো ওনার দায়িত্ব। আমরা শুধুমাত্র ছাত্র দলকে দোষ দিচ্ছি যে কেন তারা অস্ত্র নিয়ে শোডাউন দিচ্ছে, ছাত্র শিবিরকে দোষারোপ করা হচ্ছে। আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কার্যক্রমগুলো আমরা দেখলাম, হ্যাঁ, তাদেরকে দোষ দিচ্ছি। কিন্তু সবার অভিভাবককে, সবাই তো গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সবার মাননীয় প্রধান উপদেষ্টা তো সবার উপদেষ্টা, তো উনি কি দায়িত্ব পালন করতেছেন? উনি কাউকে কোলে তুলতেছেন, কাউকে পায়ে ঠেলতেছেন, তাহলে তো এই ধরনের পরিস্থিতি হবে। আসল জায়গাটায় হাত দিতে হবে। আমরা বলি না যে ছাত্র অধিকার পরিষদ 18 সালে কোনো সংস্কারের নেতৃত্ব দিয়েছে, এই যে লিডার দেখতেছেন, হ্যাঁ, বা এই যে প্রেক্ষাপট বলতেছেন, এটাকে টেনে ধরে রেখেছে ছাত্র অধিকার পরিষদ। জেলে গিয়েছি, আবার বিশ্ববিদ্যালয়ে এসে প্রতিবাদ করেছি, জেলখানা থেকে এসে সরাসরি হাসপাতালে গিয়েছি, আবার হাসপাতাল থেকে এসে সরাসরি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করেছি। এই যে ধারাবাহিক একটা অগ্নিস্ফুলিঙ্গের যে স্রোত, প্রতিবাদের স্রোত, এটাই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্রদেরকে অনুপ্রেরণা যুগিয়েছে, সাহসী হতে শিখিয়েছে। এখান থেকে কিন্তু লিডার তৈরি হয়েছে। এবং এই যে 24-এর গণ অভ্যুত্থান, আমরা ক্রেডিট নেওয়ার জন্য কিন্তু অভ্যুত্থানে অংশগ্রহণ করে নেই, জাতীয় স্বার্থে করেছি, আমরা কিন্তু কখনো বলি না। কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে এখন বলতে হচ্ছে। কেন্দ্রীয় কমিটি সহ বৈষম্য বিরোধীর বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা কমিটিগুলো আপনারা দেখবেন ছাত্র অধিকার পরিষদের পদধারী নেতারাই বিশাল একটা অংশ আছে। বিভিন্ন জায়গায় ফ্রন্ট লাইনে শুরু থেকে যারা কাজ করেছিল, দেখেন ছাত্র অধিকার পরিষদের বিশাল একটা অংশ আছে। এই জন্য আমরা বলতেছি না যে পুরো ক্ষমতা শুধু আমাদেরকে একা দিয়ে দেন, পুরা সরকার গণ অধিকার পরিষদকে দিয়ে দেন। আমরা বলতেছি যে জাতীয় ছাত্র কাউন্সিল সবাই মিলে কাজ করব, কাউকে বাদ দিতে চাই না। ঠিক একইভাবে জাতীয় ঐক্য সরকার, সবাই মিলে সরকার গঠন করেন। এইটা না করে এরকম পরিস্থিতি রাখলে, হ্যাঁ, যে সবার ভিতরে একটা ডিভাইডেশন, মানে ঐক্যের করার যেটা কথা ছিল সেটা না করে ডিভাইডেশন করা। এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা শুরুর দিকে যে কথাগুলো বলতেন যে আমরা সবাইকে নিয়ে কাজ করবো, আমরা রাজনীতি করবো না, আমরা অরাজনৈতিক, সবাই আমাদের কাছে আসেন, আমাদের সাথে বসেন, নাগরিক কমিটি করলাম, আমরা সবার সাথে আলোচনা করবো, সবাইকে নিয়ে আগাবো, সবাইকে নিয়ে সংস্কার করবো, এইটা বলে এখন ঐক্যের কথা বলে তারা কিন্তু এখন বিভাজনের রাজনীতি করতেছে, উস্কে দিচ্ছে বিভাজনকে। এবং এই দায়িত্বটা কিন্তু আমাদের কিন্তু বারবারই নিতে হবে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদেরকে। আমি এই জন্য এই অনুরোধটা জানাচ্ছি যে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আপনার তত্ত্বাবধানে, সরাসরি তত্ত্বাবধানে একটা জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করেন, জাতীয় পর্যায়ে জাতীয় ঐক্য সরকার গঠন। আপনি আহ্বান জানান যারা সংস্কার চায়, বিশ্ববিদ্যালয়, কলেজ, ক্যাম্পাস, যা দেশের গুণগত পরিবর্তন চায়, তারা থাকবে আপনার সাথে। আর যারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, তারা হয়তো আপনার সাথে থাকবে না। কিন্তু জাতি দেখুক কারা থাকে কারা না থাকে, আমাদের কোনো আফসোস নাই, জাতির কোনো প্রশ্ন থাকবে না। কিন্তু এটি না করলে কিন্তু জাতি আপনাকে নিয়ে প্রশ্ন করবে। কারণ বলা হয় যে আপনারা জাতীয় ঐক্য সরকার করতে গেলে অমুক দল বাধা দেয়, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গেলে অমুক দল বাধা দেয়, আপনারা এটা করতে গেলে অমুক দল বাধা দেয়, তমুক দল বাধা দেয়। এটা আমরা পাবলিকলি দেখতে চাই যে কারা আসলে অংশগ্রহণ করতে চায় না, এটা আমরা পাবলিকলি দেখতে চাই। কারণ কারো ঘাড়ের উপর বন্দুক রেখে আপনারা রাজনৈতিক দল করার এজেন্ডা বাস্তবায়ন করুন, এটা কিন্তু হতে পারে না। এখানে আমি প্রকাশ্যেই বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর বারবার এই ব্লেমগুলো দেওয়া হয়েছে। তারা রাষ্ট্রপতির পদত্যাগ চায় নাই, তারা জাতীয় ঐক্য সরকার চায় নাই, তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, এই চায় না, সেই চায় না। এখন কথা হলো সংবিধান সংস্কার চায় না। তাহলে বাকি যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, আপনারা কি তাদেরকে একবার বলছেন যে আসেন আপনাদেরকে নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বা জাতীয় ঐক্য সরকার গঠন করি? যারা চান তাদেরকেও তো নেন নাই। কেন নেন নাই? 21টা উপদেষ্টা আপনারা, তার ভিতরে বেশিরভাগই হচ্ছে মানে রাজনৈতিক অভিজ্ঞতা নাই, প্রশাসনিক অভিজ্ঞতা নাই, আবার অনেকেরই হচ্ছে ফিটনেস নাই। স্বরাষ্ট্র মন্ত্রীকে দেখলাম যে উনি ঘুমাইতেছে,
আপনার হচ্ছে ইন্টারভিউ দিতে গিয়ে টুপ পারতেছে, তো উনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হয়, আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি উনার জায়গায় যদি আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, আমি উনার চেয়ে 1000 গুণ ভালো দায়িত্ব পালন করতে পারবো। আমি বলতেছি না আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানায় দেন, উনার জায়গায় যদি আমাকে দেওয়া হয় আমি উনার চেয়ে 1000 গুণ ভালো দায়িত্ব পালন করতে পারবো। উনি তো প্রথমত শারীরিকভাবে আনফিট, কাজের সময় ঘুমায়, আর দ্বিতীয়ত হচ্ছে এই যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থানে যারা ফিল্ডে থেকে কাজ করেছে, যারা অভ্যুত্থানের হার মস্তি মজ্জাকে ধারণ করে, তাদের অ্যাকশন রিয়াকশন যেরকম হবে ওনাদের অ্যাকশন তো এক হবে না। আমি সেক্ষেত্রে দেখেন যে আসিফ মাহমুদ, হ্যাঁ, আমি ওনারও অনেক কিছু সমালোচনা করি, কিন্তু প্রশংসা তো করবো অবশ্যই। হ্যাঁ, ওনার কার্যক্রম দেখেন, মানুষের কাছে একটা বিপ্লবী মানে ভাবমূর্তি বা একটা অ্যাটিটিউড, আপসীন, হ্যাঁ, মানে বিষয়গুলো কিন্তু ফুটে ওঠে। তাহলে অন্যদের ভিতরে সেটা কেন ফুটে ওঠে না? কারণ অন্যদের ভিতরে তো সরাসরি সেই অস্থি মজ্জার ভিতরে সেই জিনিসগুলো নাই। আছে কাদের ভিতরে? এই রাজপথে যারা লড়াই সংগ্রাম করেছে তাদের ভিতরে। এখন প্রশ্ন হচ্ছে 44টা উপদেষ্টা খালি রেখেছেন, দেশে কি আর কোনো বিপ্লবী অংশগ্রহণকারী যোগ্য তরুণ বিপ্লবীরা নাই? দেশপ্রেমিক আর কি মানে নাই? তরুণীরা কি নাই? তাদেরকে কেন ওই জায়গাগুলোতে বসাচ্ছেন না? ওই যে আবারও প্রশ্ন একটাই, যে এই প্রশ্নগুলো মানুষ আপনাদেরকে করবে, এতদিন হয়তো করে নাই, এখন করবে। আবার নতুন রাজনৈতিক দলের বিষয়ে আমাদের ছাত্রবন্ধু সময়ের সহযোদ্ধা আমাদের নাহিদ ইসলাম, উনি পদত্যাগ করেছেন। আমি ওনাকে শুভকামনা জানাই, শুভেচ্ছা জানাই। উনি রাজনৈতিক দলের নেতা হবেন। এখন কথা হলো ভাই, আপনারা তো দেশের দায়িত্ব নিয়েছিলেন, সরকার হয়েছিলেন, আমরা সবাই বলছি যে আমরা জীবন দিব, রক্ত দিব আপনাদেরকে সবল করার জন্য। আপনাদের মৌলিক কাজগুলো কী ছিল? যারা শহীদ হয়েছেন তাদের পুনর্বাসন করা, আহতদের চিকিৎসা করা, এরপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, ফ্যাসিবাদ ব্যবস্থাকে নির্মূল করা, হ্যাঁ, গ্রেপ্তার করা হামলাকারীদেরকে, এই অপকর্মকারীদেরকে, এই মৌলিক কাজগুলো এবং রাষ্ট্র ব্যবস্থার গুণগত সংস্কার, এই মৌলিক কাজগুলোর কী করতে পারছেন এই 7 মাসে? অনেকেই বলতেছেন আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরবে না। আরে ভাই, আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করছেন? আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন? আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করাটা কি নিষিদ্ধ করা হয়েছে? হয় নাই। আগামী ইলেকশনেই তো আওয়ামী লীগ ফিরতেছে, আর আপনারা বলতেছেন আওয়ামী লীগ ফিরবেন না। আমি বলবো যে আপনারা রাষ্ট্রীয় পদে থেকে 7 মাসে যদি এই কাজগুলো না করতে পারেন, আরও বলা হচ্ছে ডিসেম্বর বা ক্লোজ টু দ্যাট ইলেকশন হবে, সেই সময়গুলোতেও যদি আপনারা এই কাজগুলো না করতে পারেন, আপনি আবার ক্ষমতায় এসে আপনি কি ঘোরাডিম করবেন? আপনার উপর দেশের মানুষ কী জন্য ভরসা রাখবে? আপনাকে তো অলরেডি ক্ষমতায় দিছে। বরং দেশের মানুষ বা আমরা তরুণরা বলতেছি যে আপনাদেরকে সফল করার জন্য আমরা যে পরামর্শগুলো দিতেছি, সার্বজনীনভাবে সবাইকে নিয়ে কাজ করেন। উই ওয়ান্ট টু স্ট্রেংথেন ইউ, উই ওয়ান্ট টু এম্পাওয়ার ইউ। আমরা আপনাদেরকে শক্তিশালী করতে চাই। যারা পরিবর্তন চায়, রাষ্ট্রের গুণগত পরিবর্তন চায়, তারপরে ইলেকশনের কথা বলতেছে। আপনারা তাদেরকে সাথে নেন না সরকারে, আপনারা তাদেরকে সাথে নিয়ে কাজ করেন, আপনারা তো এটা করতেছেন না। তো এই প্রশ্নগুলোর উত্তর তো দিতে হবে ভাই। হ্যাঁ, আজ হোক কাল হোক জনগণের কাঠগড়ায় এই প্রশ্ন সফল হইলে কিন্তু আপনাকে কেউ প্রশ্ন করবে না, কিন্তু আপনি যখন ব্যর্থ হচ্ছেন আপনাকে নিয়ে কিন্তু মানুষ প্রশ্ন করবে। দর্শক, নতুন যে দলটি গঠন করেছেন তারা সেটা কি আসলে বিলং করতে পারবে বাংলাদেশের মধ্যে? তারা কি স্থিতিশীল তৈরি করতে পারবে? এটা শক্তিশালী দল হিসেবে তৈরি করতে পারবে, নাকি আবার শেখ হাসিনা এসে দমড়ে মুচড়ে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে দিবে? সন্দেহ এটাই যেন বিভিন্ন মানুষের জল্পনা কল্পনা। তবে এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য? এবং বাংলাদেশের এত বড় বড় রাজনৈতিক দল রয়েছে, জামাতি ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ, মানে জাতীয় পার্টি, এত মানে স্টাবলাইজ এরকম কিছু কিছু দল রয়েছে, তারা এখন পর্যন্ত কিছু করতে পারতেছে না, কিন্তু তারা নতুন করে একটা দল খুলেই তারা কি সাকসেস পেয়ে যাবে? এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। তবে আরেকটা ব্যাপার জানিয়ে দিবেন, নাহিদ ইসলাম পদত্যাগ করলেন উপদেষ্টা থেকে, তার মানে কি উপদেষ্টা থেকে কি এখানে বেশি টাকা পেয়ে যাবে? আসলে এই ব্যাপারগুলো নিয়েই মানুষের ঘুরপাক খাচ্ছে। তবে আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দিন। আজকে এই পর্যন্তই। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।